কোটা সংস্কার আন্দোলনে ছাত্র জনতার এক অবিস্মরণীয় অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর তার আজ্ঞাবহ মন্ত্রী এমপিদের প্রায় সবাই গা ঢাকা দিয়েছেন। ইতোমধ্যে আওয়ামী লীগের মন্ত্রিসভার সদস্যদের অনেকেই দেশ ত্যাগ করেছেন, আর অনেকেই পালাতে যেয়ে আটক হয়েছেন। তারই মধ্যে সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক আছেন। 6 আগস্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হন তিনি। জানা গেছে, দেশের তথ্য প্রযুক্তি খাতে হাজার কোটি টাকা দুর্নীতি করেছেন সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তথ্য প্রযুক্তি উন্নয়নের নামে একের পর এক প্রকল্প নিয়ে বাজেট থেকে শত শত কোটি টাকা লোপাট করেছেন। প্রতিমন্ত্রী হওয়ার পর নিজের ব্যক্তিগত সম্পদ বেড়েছে বহুগুণ। এই খাতে ছিল না কোনো জবাবদিহিতা, স্বচ্ছতা কোনো বালাই ছিল না, কেননা পলক সব কাজই করতেন শেখ হাসিনা তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব জয়ের নাম ভাঙিয়ে। সম্মানিত দর্শক মণ্ডলী, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের চলমান পরিস্থিতি নিয়ে আজ আমি আপনাদের সাথে এমন কিছু আপডেট নিউজ শেয়ার করতে যাচ্ছি যা দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই আজকের এই ভিডিওটি সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 1 সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তাহলে যদি আপনি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। সরাসরি জয়ের সাথে সম্পর্কের কারণে কেউ কোনো কথা বলার সাহসও করতেন না। ফলে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ আর তথ্য প্রযুক্তির খাতে উন্নয়নের নামে গত কয়েক বছরে হাজার কোটি টাকা লোপাট করেছেন পলক। শুধু তাই নয়, একাধিক সূত্র জানিয়েছে অবৈধভাবে অর্জিত অর্থ দেশের বাইরেও পাচার করেছেন তিনি। অথচ সরকারি তথ্য প্রযুক্তি খাতে ডিজিটালের নামে তিনি প্রকল্পের টাকা মেরে ফুলে ফেপে ওঠে অল্প সময়ের মধ্যে। সজীব জয়ের খুবই আস্থাভাজন হওয়ায় কোনো কর্মকর্তা, মন্ত্রী, অডিট বিভাগ, এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত তথ্য প্রযুক্তি খাত কিংবা পলককে নিয়ে কোনো কথা বলতেন না। 2008 সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে হলফনামায় দেয়া তথ্য মতে জুনায়েদ আহমেদ পলকের বার্ষিক আয় ছিল মাত্র 1,18,000 টাকা। তখন পলকের ব্যাংক অ্যাকাউন্টে ছিল 20,000 টাকা, নগদ ছিল 30,000 টাকা, আর সঞ্চয়পত্র ছিল 18,000 টাকার। তার স্ত্রী আরিফা জেসমিনের 2008 সালের সম্পদ ছিল সর্বসাকুল্যে 15 শতক মাঠের জমি, ব্যাংকে 50,000 টাকা, নগদ 10,000 টাকা, 10 ভরি সোনা, 25,000 টাকা দামের একটি রেফ্রিজারেটর ও 10,000 টাকা দামের একটি মোবাইল ফোন। অথচ ঠিক 5 বছরের মাথায় তিনি হয়ে যান ভীষণ বিল্ডার্স লিমিটেড কোম্পানির 80% শেয়ারের মালিক। হলফনামার মাধ্যমে আরও জানা যায়, তার রয়েছে 103 ভরি স্বর্ণ। এমপি হওয়ার আগে 15 শতক জমির মালিক হলেও এমপি হওয়ার 5 বছরের মাথায় হলফনামায় তিনি লিখেন তার মালিকানা রয়েছে 762 শতক জমি। এরই মধ্যে সিংড়া পৌরসভায় 300 শতক অকৃষি জমি উপহার হিসেবে পেয়েছেন বলেও এর দামও তিনি জানেন না বলে উল্লেখ করেন। সবশেষ 2024 জাতীয় নির্বাচনের সময় হলফনামায় দেওয়া তথ্য মতে জুনায়েদ আহমেদ পলকের গত 5 বছরের সম্পদ ও আয় বেড়েছে অস্বাভাবিক হারে। নিজের অবৈধ আয়ের অর্থ বৈধ দেখাতে স্ত্রীকে উদ্যোক্তা হিসেবে দেখিয়েছেন পলক। বলা চলে, এরকম শূন্য হাতের রাজনীতি শুরু করেছিলেন পলক, এরপরই মালিক হয়ে গেছেন হাজার কোটি টাকার। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করে উদ্যোক্তা হয়ে 3-4 বছরের মধ্যে স্ত্রী আরিফা জেসমিন কণিকা প্রায় 5 কোটি টাকার মালিক হয়েছেন, যা তিনি হলফনামায় উল্লেখ করেছেন। এর বাইরে তার স্ত্রীর অন্তত আরও 20 কোটি টাকার মালিক বলে জানিয়েছেন একাধিক সূত্র। এর বাইরে নামে বেনামে আরও বিপুল পরিমাণ সম্পদ রয়েছে পলক ও কণিকা দম্পতির, যা তিনি অবৈধভাবে আয় করেছেন। এসব সম্পদ মূলত বিভিন্ন সরকারি প্রকল্পের দুর্নীতির মাধ্যমে অর্জন। যে কোনো প্রকল্প নিলেই তার অন্তত 15% প্রতিমন্ত্রী ও তার পরিবারকে দিতে হতো। এই খাতে প্রকল্প নিতে কোনো প্রকার জবাবদিহিতার প্রয়োজন হতো না, যার ফলে ইচ্ছামতো প্রকল্প নিয়ে তা বাস্তবায়ন দেখিয়ে বাজেট থেকে বিপুল পরিমাণ অর্থ তুলে নেওয়া হতো, যার একটি মোটা অঙ্কের ভাগ পেতেন পলক। প্রকল্প নেওয়ার ক্ষেত্রে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে কাজ দিতেন কোনো প্রকার যাচাই বাছাই ছাড়াই। পাশাপাশি তার 5 স্টার বাহিনীর সহ অনুগত কর্মীদের নামে বেনামে পলক শত শত বিঘা জমি কিনেছেন ও সম্পদের পাহাড় গড়েছেন। পলকের বড় ভাই জুবার আহমেদ নয়নের বিরুদ্ধে টেন্ডারবাজি ও 650টি পুকুর দখলের অভিযোগ রয়েছে। একই সঙ্গে চাকরি বাণিজ্য, কালো টাকা, হত্যা বাণিজ্য, বদলি বাণিজ্য, চাঁদাবাজি কমিশন, খাস জমি বরাদ্দ বাণিজ্য সহ অসংখ্য অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন পলক। ভারতের সঙ্গে দেশবিরোধী সকল চুক্তি বাতিল এবং চিহ্নিত দুর্নীতিবাজদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আজ শুক্রবার সারা দেশে জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। প্রধানমন্ত্রী সম্প্রতি ভারত সফরে যেসব চুক্তি হয়েছে তাতে দেশের স্বার্থ নেই দাবি করে গত 27 জুন রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে অনুষ্ঠিত দলের থানা প্রতিনিধি সম্মেলনে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনায় এই কর্মসূচি ঘোষণা করেন। এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের
মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুস আহমেদ শুক্রবার সারা দেশে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি সফল করার জন্য জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন। ভারতের সাথে দেশবিরোধী সকল চুক্তি বাতিল এবং চিহ্নিত দুর্নীতিবাজদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ইসলামী আন্দোলন ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার জুম্মা রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে সংগঠনের ঢাকা জেলা দক্ষিণের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, সব অপরাধ ও গণহত্যার বিচার হবে। বৃহস্পতিবার ৮ আগস্ট রাতে শপথ গ্রহণের পর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি একথা বলেন। এদিন রাত ৯টায় বঙ্গভবনে শপথ গ্রহণ করেন নবগঠিত সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। আমাদের চ্যালেঞ্জটা অনেক বড়। শপথের পর আসিফ নজরুল। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর ডক্টর আসিফ নজরুল বলেছেন, আমাদের চ্যালেঞ্জটা অনেক বড়। যে পশু শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করেছি, আমরা যেন সেই শক্তির মতো হয়ে না যাই। তাহলে আমাদের ছাত্র জনতা যে অভাবনীয় একটি সুযোগ আমাদের জন্য তৈরি করে দিয়েছে, যেটা মহান, বলা যায় দ্বিতীয় মুক্তিযুদ্ধ, সেটার অর্জন ও মহাত্ম ম্লান হয়ে যাবে। সেটা সবাই। সম্মানিত দর্শক মণ্ডলী, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সত্যি নেক্কারজনক। কেননা বাংলাদেশের রাজনীতিতে এখন আর রাজনীতি চলে না, এখন চলে ক্ষমতা গ্রহণের অপকৌশল এবং প্রতিপক্ষকে নানাভাবে বিতর্কিত করে নিজেকে উপরে তোলার অপচেষ্টা। আমরা দেখেছি আওয়ামী লীগের পতনের পরে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগলপাড়া হয়ে গিয়েছে এবং তারা সেই জন্য নানামুখী কর্মকাণ্ড করে বেড়াচ্ছে। তারা এখনো ক্ষমতার স্বাদ পায়নি, কিন্তু তারা ক্ষমতার স্বাদ নেওয়ার জন্য ক্ষমতা গ্রহণের পরে তারা যা যা করত তাদের সেই রূপ এখন প্রকাশ পাচ্ছে। তারা প্রকাশ্যে চাঁদাবাজি, লুটপাট, মারামারি, হানাহানি, এমন কোনো ধ্বংসযজ্ঞ নাই যা তারা চালাচ্ছে না, যা সত্যি নিন্দনীয় এবং পরিহারযোগ্য। সম্মানিত দর্শক মণ্ডলী, বিএনপি যেন এক প্রকার চাঁদাবাজের দল হয়ে দাঁড়িয়েছে। চাঁদাবাজ, লুটপাট, মারামারি, হানাহানি, ধর্ষণ সহ সমস্ত প্রকার অপকর্ম যেন তাদের রগ রেশায় ছড়িয়ে গিয়েছে। আওয়ামী লীগ যেমন ধর্ষণ লীগে পরিণত হয়েছিল, ঠিক বিএনপি যেন এখন ধর্ষণ আর চাঁদাবাদের লিগে পরিণত হয়ে গিয়েছে। ফলে ছাত্ররা স্লোগান তুলছে, আমি কে, তুমি কে, চাঁদাবাজ চাঁদাবাজ। ঠিক যেরকম ভাবে শেখ হাসিনা ছাত্রদেরকে রাজাকার বলে ছাত্রদের খেপিয়ে তুলেছিল, তার কবর রচিত করেছিল, ঠিক একইভাবে বিএনপিও এখন তাদের কবর রচনা করছে। তারা চাঁদাবাজিতে তারা সেঞ্চুরি করে ফেলেছে, যা তারা সীমা অতিক্রম করে ফেলেছে। ফলে ছাত্র জনতা ক্ষেপে ফুঁসে উঠেছে। অন্যান্য রাজনৈতিক দলগুলো, ইসলামিক দলগুলো সোচ্চার হচ্ছে। বাংলাদেশের মানুষ সর্বক্ষেত্রে এখন বাংলাদেশের মানুষের উচিত, যেখানেই চাঁদাবাজি হবে সেখানেই তাদেরকে সমূলে উৎপাটন করা, তাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা। যদি এমনটা করা যায় তাহলেই বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশে এই নবজাগরণ সফল হবে বলে আমি মনে করি। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত? অবশ্যই আপনার সে মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।